নমস্কার, খোলা মনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌম্য বন্দ্যোপাধ্যায়। যাকে আমরা পেয়েছি আজকে, তার কোনো পরিচিতির হয়তো প্রয়োজন নেই, হয়তো কেন কোনো প্রয়োজনই নেই। শাওলি মিত্র নামটাই যথেষ্ট। আপনাকে নমস্কার এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনি দীর্ঘদিন পরে, বহু বছর পরে আপনি আবার রবীন্দ্রনাথে আশ্রয় নিয়েছেন, চণ্ডালী করছেন। হঠাৎ কেন? হঠাৎ মানে হ্যাঁ, হঠাৎই বছর 3 আগে আমার এই চণ্ডালিকার একটা গদ্য নাটক আছে, যেটা খুব বেশি পরিচিত নয়। মানে নৃত্যনাট্যটা যতটা পরিচিত, সেটা খুব পরিচিত নয়। আমার বেশ প্রিয় এই নাটকটা। তো সেই নাটিকাটি পড়তে গিয়ে হঠাৎ আমার মনে হলো এটা ভীষণ হওয়া উচিত, কন্টেম্পোরারি। দুটো কারণ। কারণ চণ্ডালিকাকে সাধারণভাবে আমরা জানি যে অস্পৃশ্যতার এতে একটা নাটক, মানে বিরুদ্ধে বলা একটা নাটক, কিন্তু তার চাইতেও একটা অনেক বড় জায়গা আমি হঠাৎ দেখতে পেলাম, আমার অনুভব করতে পারলাম। সেটা হলো যে আমার কীরকম মনে হলো যে রবীন্দ্রনাথ এখানে শুধু অস্পৃশ্যতার কথা বলেননি। রবীন্দ্রনাথ বোধহয় একটা ব্যক্তিগত কামনার ভয়ঙ্করতাটাকেও প্রকাশ করতে চেয়েছে। সেটা কি? প্রকৃতির যে চরিত্রটি আছে, তার যে ব্যক্তিগত কামনা, যার জন্য সে আনন্দ হয়ে ওইভাবে টেনে আনে, সেটা বড় ভয়ঙ্কর না? আপনার মনে হয় না যে সে তখন আনন্দর কষ্টকে উপেক্ষা করছে, তুচ্ছ করছে? একটা মহান লোক, সে তার একটা দর্শনে বিশ্বাস, সে একটা জীবন যাপন করে, সেই জায়গা থেকে তাকে ও টেনে আনতে চাচ্ছে ওর কাছে। এবং সেখানে যদি তার কষ্ট হয়, সে যদি মানে কালীবর্ণ হয়ে যায়, তাকে যদি আগুনে পুড়তে পুড়তে আসতে হয়, তাহলেও তাতে প্রকৃতি মাকেও বলেই যে না আসুক, যদি আগুনে পুড়তে হয় তাই হোক। হ্যাঁ, এবং মায়ের মৃত্যুটাকেও তখন তুচ্ছ করে। মা যখন বলে যে আমি মরে যাবো, সেটাও তুচ্ছ করে। এটা একটা ভয়ঙ্কর রূপ মনে হয় না? হয়তো, কিন্তু আপনি তো এমন নয় যে এই প্রথম রবীন্দ্রনাথ করছেন, আপনি এর আগে বহুবার পড়েছেন। এই উপলব্ধি হঠাৎ এখন তাহলে নতুন করে যে হঠাৎ নতুন হয়েছে তা নয়। বর্তমান পৃথিবীতে যে ব্যক্তিগত আমিটা নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, যে এটা অনেক বেশি এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমাদের প্রাকৃতিক কামনা যেটা, সেদিক থেকে তো সেদিকটা তো আমরা দেখতেই পাচ্ছি যে কোন জায়গায় যাচ্ছে। এবং তাছাড়াও আমাদের ব্যক্তিগত অনেক রকম আকাঙ্ক্ষাকে আমরা অনেক বেশি মূল্য দিচ্ছি সামাজিকভাবে বাঁচবার চাইতে। সেই জায়গা থেকে আমার হঠাৎ মনে হলো যে এটা একটা, যেন আমার কাছে ভীষণ মনে হলো যে এক্ষুনি করা দরকার। তার মধ্যে আমরা একদম অন্যরকম একটা নাটক করলাম, রাজনৈতিক বলে, সেটা হ্যাঁ, সেটাও ভীষণই প্রাসঙ্গিক। তো সেই নাটকটা আগে হলো, আর এইটা নানান কারণে দেরি হয়ে গেল করতে। মানে আমি 2002-এ একটা স্ক্রিপ্ট তৈরি করেছি। আসলে চণ্ডালিকা গদ্য নাটকটি করতে গেলে আমার মনে হচ্ছিল যে শুধু ওই নাটকটি ধরে করতে গেলে আমি ঠিক যেটা বলতে চাইছি, সেইটার মানে নাটকে তো দৃশ্যকাব্যের তো একটা আলাদা আছে, সেটা যেন আমার মনে হচ্ছিল যে আমি ঠিক পেরে উঠবো না। আমি আবার ওই নৃত্যনাট্যের থেকে কিছু গান, কিছু অংশ আর কি এর মধ্যে সংযোজন করে একটা নতুন স্ক্রিপ্ট লিখেছি। সেই জন্যই এটার নাম দেওয়া হয়েছে চণ্ডালী। হ্যাঁ, চণ্ডালিকা নয়, চণ্ডালী লয় দীর্ঘই দিয়ে। এই শব্দটাও রবীন্দ্রনাথের ভূমিকাতে আছে, চণ্ডালী মেয়ের কাহিনী বলে। সেই জন্য আমি চণ্ডালীটা খুব সহজে। আপনি নির্দেশনা তো বটেই, অভিনয় আপনি করবেন? হ্যাঁ, আমি একটা চরিত্র করবো, আমি মায়ের চরিত্র করবো। আচ্ছা আচ্ছা। আর এই যে রাজনৈতিক হত্যা এবং চণ্ডালী, নাটক একদম, কিন্তু দুটোই প্রাসঙ্গিক। এবং রাজনৈতিক হত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা, সেই সময় থেকে অভিনীত হয়ে আসছে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে। এখানে এই দেশেতে, আমাদের এই রাজ্যে এটা অভিনয় করার পর থেকে আপনি কিরকম ধরনের সাড়া পেয়েছেন? সাড়া খুব ভালো পেয়েছি। মানে হয়তো আমাদের খুব একটা
হল উপচে পড়া লোক এখনো হয়নি। আমার মনে হয় সেটা হতে সময় লাগবে। আমি একদম নতুন অভিনেতা অভিনেত্রীদের দিয়ে করেছি, যাদের অভিনয়ের ক্ষমতা সম্পর্কে এখনো লোকে ততটা ওয়াকিবহাল নয়। সেটা একটা বড় কারণ। তারপরে আমরা করছি একটু মানে এই যে একাডেমি রবীন্দ্র সদনের যে চত্বর, সেখানে করছি না এক্ষুনি। আমরা একটু অন্য জায়গায়, হ্যাঁ আমরা ঠিক করেছিলাম আমরা রানীকুঠিতে একটা জায়গা পেয়েছিলাম, সেখানে করব, তো নানান কারণে সেই জায়গাটা হাত থেকে চলে গেল। তো আমরা সেই জন্য আমরা আসলে করতে চাই প্রত্যেক সপ্তাহে অন্তত একটা করে শো। সেইটাই এই চত্বরে কোনো প্রেক্ষাগৃহেই পাওয়া সম্ভব নয়, না সম্ভবই নয়, কারণ এত লোকের আবেদনপত্র জমা থাকে যে কর্তৃপক্ষের পক্ষেও খুব মুশকিল সেরকম দিয়ে ওঠা বোধ হয়, যদি না তারা বিশেষ কোনো ভাবনা চিন্তা মাথায় নেন। মানে আগে যেমন বহুরূপী একাডেমিতে প্রত্যেক সপ্তাহে করতো, মানে আমরা যখন প্রথম শুরু করেছিলাম বৃহস্পতি শনি রবি না, বহুরূপীর প্রত্যেক রবিবার করতো একাডেমি। না এখানে যে নাটক যেটা হয় যে বৃহস্পতি শনি রবি, এখন সেই চলটা চলে গেছে। না এখন সেই চলটা চলে গেছে, এখন প্রত্যেক দিনই নাটক হয়। সেই চলটা ছিল বাণিজ্যিক থিয়েটারে বলা যায় খুব বেশি করেছিল। এখন প্রত্যেক দিনই কোনো না কোনো গ্রুপের নাটক, কেউ না কেউ নাটক করছেন। আর কিন্তু সেই জন্যেই এত বেশি সংখ্যক লোক নাটক করছেন যে আমরা চাইছিলাম যে এমন একটা জায়গাতে করতে যেখানে আমরা অন্তত সপ্তাহে একটা করে অভিনয় করতে পারি। নইলে সত্যি কথা বলতে এত খাটনির কোনো মানে হয় না, বছরে 15টা শো 10টা শো করে কোনো মানে হয় না। এই জন্য আমরা একটা চাইছিলাম যে দেখে নিয়মিত অভিনয় করতে পারি। আপাতত আমরা উত্তম মঞ্চে সেই এটা পেয়েছি, সুযোগটা। বাচ্চাদের নিয়ে কাজ করছি, তাদের একটা নাটক হবে লঙ্কা দহন পালা। হ্যাঁ আমরা হজবরলা করেছিলাম গত বছর করেছি। এবার আমরা নতুন নাটক করছি বাচ্চাদের, 28টা বাচ্চা, হ্যাঁ বিশাল কাজ। সেই তাদের নিয়ে করছি লঙ্কা দহন পালা, সেটা একটা নতুন নাটক। আবার 22 তারিখে চন্ডালি, সেটা একটা নতুন নাটক। একটা কিন্তু খুব বড় প্রশ্ন আমার কাছে লাগছে যে থিয়েটার নিয়েই তো রয়েছেন, থিয়েটার নিয়ে থিয়েটারটাই তো আপনার সব, আপনি তো আর কিছু করেন না। না আমি আর কিছু করি না। তো এটা কি একটা সংসার চালানোর পক্ষে যথেষ্ট? কি করে হবে? যখন প্রথম শুরু করেছিলাম নাথপতি অনাথবধ দিয়ে, তখন নাথপতি অনাথবধের বেশ ভালো বিক্রি ছিল, লোকে অনেক টাকা দিয়েছিলেন আমাদের। তখন আমরা সবাইকে টাকা দিয়ে আমিও কিছু নিয়ে করতে পেরেছিলাম। এবং ধরুন আমাদের গ্রুপের যা খরচা, পরবর্তী প্রযোজনার খরচা, এবং তখনই আমরা একটা চর্যাশ্রম বলে স্কুল তৈরি করেছিলাম, তার খরচ, এগুলো সমস্ত আমি একা প্রায় বহন করে নিয়ে যেতে পেরেছিলাম ওই নাথপতি অনাথবধের দৌলতে। অনেকগুলো কাজ করা গিয়েছিল, কিন্তু আমি ইদানিং থিয়েটার ছেড়ে দিয়েছিলাম, জানেন বোধহয়। আচ্ছা এটা আপনি 98 সালে আমার মনে আছে, 98 কি 97 ওই সময় থেকে 98 থেকে আপনি অনেকদিন আপনি কিছু করেননি? কিছু করিনি, আপনি একেবারে নির্বাসনে চলে গিয়েছিলেন। না আসলে থিয়েটারটা আমার মনে হচ্ছিল ওই যে বছরে, ওই যেটা বলছিলাম বছরে 10-15টা শো করে থিয়েটার করার কি মানে এত খাটনি খেটে একটা প্রযোজনা তৈরি করা হয়, এত রকম তার মধ্যে থাকে, ঘাম ঝরানো রক্ত ঝরানোর ব্যাপার থাকে। তারপরে বছরে 15টা শো হিসেব করলে দেখা যায় খুব বেশি হলে মানে হ্যাঁ মানে সব মিলিয়ে না খরচ খাটনি কিছুই পোষায় না। তার উপরে যেরকম ভাবে চতুর্দিকে দাম টাম বাড়ছে, তাতে জমায় খুব কম পড়ছিল, এবং হাউসফুল হলেও নিজেদের শোয়ে হচ্ছিল না, লাভ থাকছিল না। কোনো মতে যদি বা খরচটা উঠে যায়, একটু হয়তো টান পড়ছে এরকম আর কি। এখন মনে হলো এরকম করে গিয়ে কি লাভ। তো ওই যে কিন্তু তারপরে আবার শুরু করতে হলো, জানেন, কিছু অল্প বয়সী ছেলে মেয়ে কম্প্রোমাইজ করলে নিজের সঙ্গে। কম্প্রোমাইজ ঠিক না, আমি ঠিক করে না, আমি ঠিক করেছিলাম যে যেভাবে থিয়েটারটা হচ্ছে এইভাবে করব না। যদি এমন একটা জায়গা পাওয়া যায় যে যেখানে আমি নিয়মিত অভিনয় করতে পারছি, তাহলে করব। তো ঘটনাচক্রে 2000 সালে আমি নাট্য তর্পণ বলে আমার বাবা মাকে স্মরণ করে আমরা করছিলাম। সেখানে দর্শক থেকে খুব উৎসাহ দিলেন যে আপনি যে কোনো জায়গায় করুন, আমরা যাব। মানে খুবই মানে সে একটা অদ্ভুত অভিজ্ঞতা, আমি জীবনে ভুলবো না, এবং আমি কৃতজ্ঞ। তাদের প্রতি শ্রদ্ধা, আমি সেই শ্রদ্ধাটা অর্পণ করছিলাম। কিন্তু আমার মনে হলো যারা দর্শক তারা আমার কাজ আরো দেখতে চান বলে আমাকে অনুরোধ করছিলেন যে আমি আরো করি অভিনয়। তো তখন আমি বললাম যে যদি কোনো জায়গা খুঁজে পাই তাহলে করব। তখন রানীকুঠিতে আমরা একটা জায়গা পেয়েছিলাম, শ্রী অরবিন্দ আশ্রম। তো সেই জায়গাটাতে আমরা একটা
নতুন করে একদম কাজ শুরু করলাম, নতুন ধরনে, নতুন ভাবে, সব দিক থেকে, মানে একদম দর্শক অভ্যর্থনার দিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। খুব কম আসন, আমরা ওটার নামই দিয়েছিলাম অন্তরঙ্গ নাটমঞ্চ। হ্যাঁ, তো সেখানে লোকে বেশ আসতে শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে কর্তৃপক্ষ আর বেশি দিন ওটা পারলেন না দিতে। 2004-এর মে মাসে আমাদের গুটিয়ে নিতে হলো ওই জায়গাটা থেকে। তো তাহলে তো থিয়েটার বন্ধ হয়ে যায়। তো আমাদের যারা অল্প বয়সী, যাদের উৎসাহে ওই জায়গাটা গড়ে উঠেছিল, তারা হাল ছাড়তে নারাজ। তো তারা বললো আমরা আপাতত সমঝোতা করে চালাই কোথাও কোনো ভাড়া মঞ্চে, কিন্তু নিয়মিতই করব। তারপরে যদি আমাদের টাকা ওঠে এবং দর্শকদের কাছ থেকে আমরা ডোনেশন, অনুদান চাইছিলাম, সেই অনুদান নিয়ে আমরা যদি একটা নিজেদের জায়গা তৈরি করতে পারি, তখন আমরা সেখানে করে চলবো আর কি। তো সেই আশাতে আমি ওদের সঙ্গে সাথ দিচ্ছি বলা যায়। এরা এখনো চালিয়ে যাচ্ছে। এটা একটা নতুন বন্ধন, এটা একটা নতুন বন্ধন, এবং সেটা ওদের যারা থিয়েটার ভালোবাসছে তাদের প্রতি ভালোবাসার বন্ধন। যদি যতদিন তাদের থিয়েটারের প্রতি এইরকম আনুগত্য এবং ভালোবাসা থাকবে, ততদিন আমি করব। আর যখন পারবো না, তখন যদি তাদের কোনোদিন সেটা চলে যায় যে আর তারা লড়াই করতে পারছে না, হতেই পারে, কারণ এরকম পেটে কিল মেরে বছরের পর বছর তো চালিয়ে যাওয়া সম্ভব নয়। একটা সময় মনে হতেই পারে কারো যে আর পারা যাচ্ছে না। এই অবস্থাটা শাওলি, এটা এত বছর ধরে কি এইভাবেই থাকবে? সেটাই তো দুঃখের, মানে এটা কেন সেটাই দুঃখের। মানে ধরা যাক, আমার বাবা যখন শুরু করেছিলেন 40-এর দশকের মাঝখানে, তখনও তাদের মঞ্চ ছিল না, আজও আমার মঞ্চ নেই। মানে একটা মঞ্চ পাওয়া গেল না এখনো অবধি যেখানে নিয়মিত অভিনয় করে চলা যায়, অথবা বলতে পারি এমন একটা মঞ্চ যেখানে শুধু নাটক হয় আর কিছু হয় না। এরকম একটা একমাত্র আমাদের কয়েকটাই আছে কলকাতায়, হাতে গোনা। কয়েকটা নেই, একটা আছে হয়তো বলতে পারেন, একাডেমি অফ ফাইন আর্টস। কয়েকটা নয়, ওই একটাই। কিন্তু এখানেও যে কেবল নাটক হচ্ছে তা নয়, মাঝে মাঝে অন্য অনুষ্ঠান হয় একাডেমিতে। আমি বলতে চাইছি এমন একটা কেন্দ্র যেখানে শুধু থিয়েটারই হয়, এবং লোকে জানবে যে এখানে গেলে আমরা থিয়েটারই দেখতে পাবো, কোনো না কোনো ভালো নাটক আমি দেখতে পাবোই পাবো। পশ্চিমবঙ্গের সরকারের উদ্যোগে এরকম আর একটা দুটো কি একাডেমির মতন কিছু একটা হয় না? ওরা করলে হয়তো হবে, সেটা তো আমি বলতে পারবো না। সরকারের সঙ্গে কথা বলেছেন? প্রকারান্তরে আবেদন জানিয়েছি, সরাসরি সেরকম ভাবে কথা বলিনি কখনো। আমি বলেছি, বলিনি একদম যে তা নয়। সংস্কৃতি মনস্ক মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি সিনেমার সঙ্গে সঙ্গে নাটকও ভালোবাসেন বলে আমাদের প্রত্যেকেরই বিশ্বাস। হ্যাঁ, নিশ্চয়ই। এমন তো নয় যে তিনি এই সমস্যাটা জানেন না, তিনি খুবই জানেন। তার সঙ্গে আমার অনেক আগে দেখাও হয়েছে, এবং নিশ্চয়ই তিনি ভাবছেন বলে আমার বিশ্বাস। কারণ আমার মাঝখানে একটা শুনেছিলাম আমি যে এরকম একটা কেন্দ্র হতে যাচ্ছে। যদি সেটা উনি তৈরি করতে পারেন, তাহলে নিশ্চয়ই থিয়েটারের উপকার হবে। অন্তত সেটা মাঝখানে কতদিন আগে শুনেছিলেন? বছর 2 আগে বোধ হয়। আমি মিলে কিছু একটা করতে পারেন না? সমস্ত সে চেষ্টা আমার বাবা করেছিলেন, সফল হয়নি। যতদূর স্মৃতিতে আছে, এগুলো তারা যখন, আমি তখন কৈশোরে, কাজে তারা যখন সরাসরি যুক্ত ছিলেন, তারা আরো ভালো বলতে পারবেন। এক টুকরো জমি চাওয়া হয়েছিল সরকারের কাছে, বিনা পয়সায় নয়, কিন্তু সরাসরি কেন্দ্রস্থলে, যেখানে ট্রামে বাসে চড়ে লোকে যেতে পারবে, থিয়েটার দেখতে আসতে পারবে। সেই জায়গাটা কিছুতেই কোনো সরকারই দেয়নি বলে আমি মানে এরকম বোধহয় একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে কিস্তিতে শোধ করে দেওয়া হবে টাকাটা, মানে, কিন্তু সেটা বোধহয় পাওয়া যায়নি। আমরা আবার চেষ্টা করছি, আবার দেখা যাক, যদি জায়গা পাওয়া যায় তাহলে হবে, না হবে না। শাওলি, কলকাতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে কি বেশি আমাদের নাটকের, বাংলা নাটকের যাবতীয় যা কিছু পরীক্ষা নিরীক্ষা, প্রদর্শন, সমস্ত কিছু? আমার মনে হয় না, কারণ আমি যে সমস্ত খবর পাই, কিছু কিছু পত্রপত্রিকাও আমার কাছে আসে, কিছু মানুষজনের সঙ্গেও আলাপ হয়েছে, দেখা হয় বা যোগাযোগ হয়, তারা কিন্তু কলকাতা শহরের নন, কিন্তু তারাও মানে নানান রকম নিরীক্ষা করছেন। কীরকম হচ্ছে বা তার ফল কি, সেগুলো স্বতন্ত্র বিষয়, কিন্তু এটা ঠিক নয় যে যা কিছু হচ্ছে। এই যে যত নাট্যগোষ্ঠী রয়েছে প্রতিষ্ঠিত, আপনাদের মতন যে সমস্ত প্রতিষ্ঠিত নাট্য চরিত্র, তারা যাবতীয় যা কিছু করছেন অধিকাংশই কিন্তু কলকাতা, কারণ আমাদের থাকার জায়গাটা কলকাতা।
তার মানে সেই জন্যে, এই নয় যে যে বাইরে কিছু হচ্ছে মফস্বলে, না। হ্যাঁ মফস্বলে কিছু হচ্ছে না, এবং শুধু তাই নয়, অনেক মানুষ কিন্তু মানে থিয়েটারের লোক অনেকেই গিয়ে প্রশিক্ষণ দিতে দিচ্ছেন। যান, আমি শুনেছি না, অনেক নাট্য ব্যক্তিত্ব মফস্বল শহরে গিয়ে বা গ্রামে গিয়ে, এবং মফস্বলে অনেক কাজ হচ্ছে, নানান রকম কাজ হচ্ছে এখন, নানা রকম নিরীক্ষা হচ্ছে। এবং এটা- সেগুলো এটা নয় যে সেটা হয়তো যথেষ্ট প্রচার পায় না, কারণ প্রচার মাধ্যম তত বেশি তাদের তুলে ধরছে না। ঠিকই। আজকে যদি একটা খুব বহুল প্রচারিত দৈনিকে আমার সম্পর্কে অনেক কিছু বেরোয়, তখন আপনার মনে হবে হ্যাঁ আমি বোধহয় সত্যিই একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। ঠিকই। আর যদি আমি খুব গুরুত্বপূর্ণ কাজ করে যাই অথচ আমাকে প্রচার কোথাও কিছু মাধ্যম বেরোচ্ছে কোথাও না। কিছু বেরোচ্ছে না, তো মনে হবে ও কিছু করছে না। সবটাই না নির্ভর করে প্রচার মাধ্যম কতটা গুরুত্ব দিচ্ছে তার উপর। এটা বড় দুঃখের, কিন্তু কি হবে, এরকমই দাঁড়িয়েছে সমাজটা। না, তো কিন্তু- সেই জন্য হয়তো অনেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন, সেটা হয়তো ঠিক সেরকম আলোতে আসছে না বলে লোকে জানতে পারছেন না। তবে নানান রকম কাজ যে হচ্ছে, এই যেমন হাওড়া জেলায় অনেক কাজ হচ্ছে, জলপাইগুড়ি জেলায় অনেক কাজ না, হচ্ছে, উত্তরবঙ্গে মানে নাট্য আন্দোলনের কিন্তু একটা চরিত্র রয়েছে উত্তরবঙ্গ সেটা থেকে তো আছেই। দীর্ঘদিন ধরে হ্যাঁ। চলে এসছে, কিন্তু অন্যান্য আমাদের যে অনেক জেলাগুলো জায়গায় রয়েছে, অনেক জায়গায় কাজ হচ্ছে, নানান রকম ধরনের কাজ হচ্ছে। শুধু তাই নয়, এখানকার কলকাতা শহরেরই একটি দল আমি জানি, তারা পুরুলিয়াতে গিয়ে ছৌ নাচ শিখে এসে সেই ছৌ নাচের প্রয়োগ করে একটা নাটক করেছে। একটা প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ করেছেন যে নাট্য আন্দোলন পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র, বাংলা এবং মহারাষ্ট্রেতে এটা একেবারে সমসাময়িক, একই সময় থেকে একইভাবে সেটা উঠে এসছে এবং নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এই পরীক্ষা নিরীক্ষার যে ছোঁয়া অন্য রাজ্যে কি সেভাবে প্রভাব ফেলেছে? বিভিন্ন রাজ্যে, যেমন ধরা যাক একটা সময় মধ্যপ্রদেশে ভীষণ এরকম কাজ শুরু হয়েছিল, এবং ধরুন হাবিব তানভীর যে ধরনের কাজ করেছেন, সেই কাজটা তো একটা শিকড় খোঁজার কাজের নিশ্চয়ই। সঙ্গে মিলিয়ে করবার চেষ্টা করেছেন। সেরকম যে একদম কেবলই মহারাষ্ট্র আর পশ্চিমবাংলা বা বাংলায় হয়েছে, অন্য জায়গায় হয়নি, সেরকম বোধহয় দিল্লি- নয়। দিল্লিতেও তবে আজকাল হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ দিল্লিতেও দিল্লিতেও নানান আজকাল খুব নানান হচ্ছে। রকম কাজ হচ্ছে, এবং পার্টিশন নিয়ে খুব ভালো কাজ দিল্লিতে হয়েছে, হয়েছে। একাধিক কাজ হয়েছে থিয়েটারে আর কি, দিল্লিতে সেরকম হয়েছে, এবং সেটা হচ্ছে, সেটা হওয়াটা খুব ভালো লক্ষণ। এবং যখনই দেখা যাবে যে শিকড়ের খোঁজটা কেবলমাত্র আমাদের তো মানে সভ্যতাটা কেবলমাত্র একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা নয়, মানে প্রাচীন ভারতবর্ষও যদি আমরা ধরি, সেটাও তো নগর কেন্দ্রিক নিশ্চয়ই। সভ্যতা ছিল। একদম সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে, মানে প্রাগৈতিহাসিক বলতে চাচ্ছি যে সিন্ধু সভ্যতার তো একটা নগর শুরু থেকে। সভ্যতা ছিল, হ্যাঁ, এবং তারপরে আর্য সভ্যতা তো আমরা অনেক বড় বড় নগর কেন্দ্রিক সভ্যতার সন্ধান পাই। তো কাজেই ভারতবর্ষের সভ্যতা মানে এই যে একটা মানে গ্রাম্য গরু বাছুর নিয়ে সেরকম সেরকম ভাববার না, তো কোনো কোনো কারণ কারণ নেই। তো সেই জন্য আমার মনে হয় যে সেই ভারতীয় সভ্যতার একটা রূপ, সেটা আমার বাবা খুব বলতেন। আমার মনে হয় যে সেটা একটা একটা শিকড়, যে অনুসন্ধান, সেই শিকড়টা সমস্ত মিলিয়ে, মানে কি বলবো, রবীন্দ্রনাথ বলেছেন না যে আমাদের মানুষের সমস্ত সমস্যাই, মানে সমস্ত গভীর সমস্যাই চিরকালীন, তার সঙ্গে ঠিক। আজকের সমস্যা বলে কোনো সমস্যা না, আধুনিক সমস্যা বলে কোনো সমস্যা হয় না। সেই কথাটা খুব দামি কথা আর কি। সেই গভীরতর যে সমস্যা মানুষের, অনেক রকমের অনেক প্রশ্ন, আমাদের অন্তরের অনেক প্রশ্ন যেগুলো বেরিয়ে আসে, সেই প্রশ্নগুলো অন্তত আমরা উত্তর দিতে পারি না সবাই, কিন্তু প্রশ্নগুলো যদি দর্শকের মনে তুলে দিতে পারি, সেই তুলে দেওয়াটাই তো আমার মনে হয় খুব বড় সেটাই একটা বড় কাজ। ব্যাপার, বড় হ্যাঁ। ব্যাপার। আর একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, আমরা এই আমাদের আলাপচারিতায় জিজ্ঞেস করবো যে আপনার বাবার মায়ের প্রভাব তো আপনার প্রতি, এটা তো আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু বাবা বোধহয় অনেক কিছু আপনাকে করতে বারণ করে গেছেন যে এইগুলো করো না বা এটা করো না, বাবার মানা আছে বা মানা থাকে, সে তো সামান্য সামান্য ব্যাপার, যেমন কিছু আছে, আমি না, সেটা অটোগ্রাফ দিই না, রাসমালা, সই দিই না, এটা কিন্তু আমরা একটু ডিটেলে শুনবো। আপনি বাবার কথা বলছেন, মানে আমার খুব জানার আগ্রহ যে বাবার অনেক নিষেধাজ্ঞা আপনার প্রতি রয়েছে এবং আপনি এখনো রিলিজিয়াসলি সেইগুলো মেনে চলেছেন। খুব সামান্য কিছু, সেগুলো এমন কিছু নয়, মানে
সাংঘাতিক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে বা লাভ হয়ে যাচ্ছে তেমন কিছু নয়। যেমন বাবা নিজে কখনো সই দিতেন না কাউকে, তার ভেতরে নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল এবং কি কারণ হয়তো সেটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল। মানে আপনি তবে জানেন? আমার সবটা যে ভালো করে জানি তা নয়, কিন্তু আমি একরকম করে আমি বুঝি। সেটা কি রকম? যে জন্য বাবা একবারই আমাকে বলেছিলেন, কোনো কারণ বিশেষ করে বলেননি, এরকম দিস না এরকম আর কি, অটোগ্রাফ দেওয়ার কথা। উনি তো দিতেন না? আমার না, কোনোদিন দেননি? কোনোদিন দেননি। কোনোদিন কাউকে দিয়েছিলেন কিনা আমি জানি না, কিন্তু মোটামুটি আমি খুব একটা দেখিনি দিতে কখনো। সবসময় মা দিতেন। আচ্ছা, কিন্তু মানে বাবা মাকে বাবা দিতেন না। বলেননি না, যে তুমি দিও না? না, মেয়েকে বলেছেন? আমাকে বলেছিলেন, তবে এমন নয় যে আমি সেটা লঙ্ঘন করলে বাবা ভীষণ চটে যেতেন আমার উপরে, সেটা নয়। কিন্তু আমার নিজের মতন করে আমি একটা কারণ ঠিক করে নিয়েছিলাম, যে আমার কিরকম মনে হয়েছিল যে ওটা করতে গেলে একটা কোথাও অহংকার প্রকাশ পায়। বাবা হয়তো সেই অহংকারটাকে প্রশ্রয় দিতে চাননি, যে হ্যাঁ আমার সইয়ের একটা দাম আছে, এইটা যদি আমি নিজে মনে করতে থাকি তাহলে আমার নিজের ক্ষয়। এটা কিন্তু অন্যভাবেও দেখা যায় যে অন্যভাবে হয়তো সইটা দেখা চাইছে। যায়। হ্যাঁ, আমি বুঝতেই পারছি যে অন্য একটা নিশ্চয়ই অন্য দিক আছে বলেই তো সবাই দেন, সবাই তো নিশ্চয়ই অহংকারী হওয়ার জন্য দেন না। কিন্তু আমার এই ভাবনাটা ভালো লেগেছিল, কিন্তু এবং শুধু তাই নয়, আমার মনে হয়েছিল যে এই না দেওয়ার পেছনে অনেকে কিন্তু এটাকেই অহংকার বলে মনে করে। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আমি একজন গুণমুগ্ধ হয়ে আমি ওনার একটা সই প্রার্থনা করলাম যে আপনি আমাকে একটা অটোগ্রাফ দিন, সেটা আমি লিখে দেব। আমি না পেলে আমি হয়তো ভাববো বা মানুষটি এত অহংকারী, একটা সইও পর্যন্ত দিতে পারেন না। হ্যাঁ, সেটা হতেই পারে। এক একজনের ভাবনার চল তো একরকম, এক এক রকম। যেমন ধরা যাক বিচারক হওয়া। বিচারক হওয়া মানে কি, কোথাও কোনো একটা জায়গায় বিচারক হতে যাওয়া মানে আমি মেনে নিচ্ছি, মানে আমি স্বীকার করে নিচ্ছি যে আমি ওইরকম একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমি অন্য লোকের বিচারটা করতে পারি। আমি সেই জায়গায় কখনো নিজেকে বসাতে পারবো না। ঠিক সেই রকমই এটাও। এখন আমার ভাবনাটা যদি কেউ বুঝতে না পেরে তার অন্যরকম ব্যাখ্যা করেন, তাতে আমি নাচার। কিন্তু আমার মনে হয় যে এটার মধ্যে একটা গাঢ়তর অনুভব আছে, যে অনুভবটা আমাকে, সেটাকে আপনি সম্মান দিয়েছেন। আমি সম্মান দিতে চাই। হ্যাঁ, সেই রকমই। মাঝে মধ্যে সেই অনুভবটাকে অসম্মান করেছেন, যে একেবারে দিই না যে তা নয়, কখনো কখনো দিয়েছেন? কখনোই দিইনি, কখনোই না, একবারও না। মানে সেটা খুব অল্প বয়সে, ধরুন মানে প্রথম আমার যখন একটু নাম হলো, তখন আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম যখন আমার কাছে লোকে চেয়েছিল। আমি অসম্ভব, মানে আমি কি সই দেবো এরকম একটা লজ্জা, ছিছি এরকম আর কি। সেইটা আমার এখনো মনে হয় যে ছিছি। আর কি নিষেধাজ্ঞা আছে বাবার? আপনি বলেন কয়েকটা এইরকম এক্ষুনি ঠিক মনে পড়ছে না। যেমন এই বিচারক হওয়াটা বললাম, সেটা মনে পড়ছে এক্ষুনি, আর মনে পড়ছে না, কারণ ওগুলো সত্যি এমন একটা ভীষণ কিছু নয়। কেউ আপনার কাছ থেকে অটোগ্রাফ চাইতে পারবে না, আর আপনাকে কোনো সালিসি সভাতেও নিয়ে যাবে না যে পৌরোহিত্য করো। না, সেটা আমি হই না। যেমন আমি সম্বর্ধনা নেওয়া, আমি যতদিন অন্তত পারবো ততদিন এটা সবিনয়ে মান্য করো। সম্বর্ধনা সেভাবে নি না, হয়তো সম্মাননা মাঝে মাঝে নিতে বাধ্য হয়েছি, কিন্তু সম্বর্ধনা সেই রকম ভাবে যেটা হয় সেটা সেরকম জায়গায়। তার মানে খুব স্পেসিফিক্যালি আপনার বাবার শম্ভু-মিত্রের কতটা কিছু একটা নিজস্ব জীবনাদর্শ ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। অবশ্যই ছিল। এটা যেমন একটা মানুষকে যেটা সেটা তো তার কাজেই প্রকাশ পায়, তার কাজের মাধ্যমেই প্রকাশ পায় যে তার একটা আদর্শ ছিল। তার কথাবার্তাতেও প্রকাশ পায়, তার যেসব সাক্ষাৎকার আছে তাতে প্রকাশ পায়। কিন্তু সেসব ছেড়ে দিই, যদি আমি আমার বাবার কথা ছেড়েই দিই, আমি আমার মতন করে তো অনেক দিন বেঁচে এলাম, কাজেই সমস্তটা বাবার মাধ্যমের মতন নিশ্চয়ই বাঁচিনি। আমারও নিজস্ব কিছু ভাবনা গড়ে উঠেছে বা অনুভব থেকে উপজাত হয়েছে কিছু কিছু আমার চলন। আপনার বাবা কি আপনাকে তার মতন করে গড়ে তুলেছেন? মানে একটু ছোটবেলাতে ফেরত যেতে চাইছি। না, আমার মনে হয় না আমার বাবা মা কেউই ওইরকম ভাবে গড়ে তুলতে চেয়েছেন আমাকে, যে তাদের মতন হতে হবে, নাটক করতে হবে,
বা সেই রকম আদর্শ, বাবা বরং উল্টোই বলতেন আমাকে যে আমার মতো হোসনি, তুই তোর মতন বুঝে নে জীবনটা। বরাবর খুব খুব ছোটবেলা থেকেই বলেছেন যে দেখো বাপু, তোমার জীবন তোমার, মানে তখন আমি কতটুকু 6-7 বছরের হবে, তখন থেকেই বলেছেন যে তুমি লেখাপড়াটাও তোমার, তোমার জীবনটাও তোমার, লেখাপড়া করলে তোমার হবে, লেখাপড়া না করলে হবে না, তুমি বুঝবে। কি করে বুঝলেন, কিভাবে বুঝলেন, কিভাবে এই বুঝে করতে নিলেন? করতেই বুঝলাম, যেতে যেতে নানান রকম পথ পেরোতে পেরোতে আস্তে আস্তে মানুষের নানান রকম অভিজ্ঞতায় কেমন করে যেন যে জীবন শিখিয়ে দেয় যে হ্যাঁ দেখো এইটা কিন্তু ঠিক, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ন্যায়, এটা কিন্তু অন্যায়। এটা চলতে চলতেই মানুষ শেখে, এটা আগে থেকে ঠিক করে নিয়ে না এটা আমি করবো না, এটা অন্যায় হবে না, ওটা আমি করবো না, ওটা ন্যায় হবে। এরকম করে বোধহয় জীবনটাই চলা যায় না, কারণ জীবনে অনেক রকম আনকা ঘটনা এসে পড়ে না। যখন যেটা আমি ঠিক করে নিয়েছিলাম সেই মতো এই জীবনটা চলবে এমন তো হয় না। আপনি যেটা মনে করেন এটা আমি করব, আপনি সেটা করেন না, এমন অহংকার আমার নেই যে আমি যেটা মনে করবো সেটা আমি করতে পারবো বা সেরকম করে চলতে পারবো না? এমন হতেই পারে যে সেরকম করে একদম পারলাম না। এরকম হয়েছে, আপনি চেষ্টা করেছেন যে এটা আমি এইভাবে করব বা এই জিনিসটা আমি করব, কিন্তু পারলাম হ্যাঁ, না? পারিনি, কতবার হয়েছে, হার মেনে নিতে হয় জীবনে। আমি কথামৃত সময় একটা সংলাপ লিখেছিলাম সেই জন্য যে না, কথামৃত তো একটা না আসবই না সে আপনি আমি বলছি এই প্রসঙ্গেই যে যে হার কিছু জায়গায় মানুষকে মেনে নিতেই হয়, সব জায়গায় জয় হয়ে যাবে এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই জীবনে চলবার পথে। এবং যখন হারটা আসে তখন সেই হারটা খুব নতমস্তকে স্বীকার করে নিতে হয় এবং তবুও মানুষকে লড়াই করতে হয়। এইটাই মানুষের জীবন, আমার মনে হয় এটাই মানুষের চলা, একেই বলে চলা, আমার মনে হয় তাই। কিন্তু এই আপনার জীবনে যে প্রভাবের কথা যদি বলতে হয়, বাবা মা দুজনের ভিতরে কার প্রভাবটা বেশি? দুজনেরই প্রভাব আছে, দুজন দুরকম ভাবে প্রভাবিত করেছেন আমাকে। আমার মনে হয় আমি দুজন মানুষই ভেতরে ভেতরে বেশ ভালো একটা সত্তা ছিল দুজনেরই। ভালো মন্দ মিশিয়েই মানুষ থাকে, নিশ্চয়ই অনেক মন্দ সত্তা অনেকে অনেক লক্ষ্য করেছেন, কিন্তু নিশ্চয়ই করেছেন না, শুধু ধারণাই বা কেন বলবো, অনেক লেখালেখিও হয়েছে, আলোচনাও হয়েছে, তাই নিয়ে তা নয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভালো যে যে দিকগুলো প্রত্যেক মানুষের ভেতরে এমন তো ভেবে নেওয়ার কারণে যে পুরোটা ভালো, আমার মধ্যে যে পুরোটা ভালো তাই নয়, এটা কেউই নয়, আমার মধ্যেও মন্দ আছে। কিন্তু আমার মনে হয় মূল জায়গাটা এইটা যে আমি আমার মন্দত্বটাকে গুরুত্ব দেবো না আমার ভালোত্বটাকে গুরুত্ব দেবো, আমার ভালোত্বটাকে আমি লালন করব নাকি আমার মন্দত্বটাকে আমি লাগাম ছেড়ে দেবো, যেটার উপরে নির্ভর করে। আমার মনে হয় আমার বাবা মা দুজনের মধ্যেই বেশ কিছু ভালো উপাদান ছিল, মানুষ হিসেবে খুব ভালো উপাদান ছিল, শুধু অভিনেতা অভিনেত্রী তাদের কাজ এছাড়া আর কি খুব মানবিক কতগুলো দিক ছিল তাদের দুজনেরই মধ্যে। সেই মানবিক গুণগুলো আমাকে খুব প্রভাবিত করেছে এবং আমি প্রভাবিত হতে ভালোবেসেছি বলা যায়। তো সেইগুলো যদি বলেন প্রভাব, তাহলে আমি বলবো যে কোন মানবিক দিকগুলো যদি খুব সংক্ষেপে একটা। সেটাই যে আমি পেরেছি তা নয়, আমি বলছি যে আমার মতন করে আমি আমার জীবন বুঝে নিয়েছি, কিন্তু তাদের কতগুলো ভীষণ ভালো দিক ছিল, যেমন তাদের সমাজ সম্পর্কে ভাবনা, গরিবের প্রতি আমার মা অল্প বয়সে যেহেতু ফ্যামিন দেখেছিলেন, দুর্ভিক্ষটা যখন 43 সালে হয় তখন তো মায়ের খুব অল্প বয়স, সে সময় মা লঙ্গরখানাতেও কাজ করেছেন, মায়ের কোলের উপরে লোক মারা গেছে, সেরকমও হয়েছে, ঘটনা ঘটেছে। তো সেই রকম জায়গা থেকে মা শেষ বয়স পর্যন্ত কেউ খেতে পায়নি শুনলে কেঁদে ফেলতেন। তো এরকম মানুষ পাওয়া তো খুব শক্ত, মানে আজকালকার দিনে তো আমি দেখি না, মানে আজকালকার দিন বলে কেন, আমার জীবনে আমি খুব কম মানুষ দেখেছি যে কেউ খেতে পায়নি শুনলে চট করে তার চোখে জল এসে যায়। না, ক্ষুধার্ত কেউ যদি শাওলির কাছে গিয়ে পড়েন কখনো না খেয়ে ফিরবেন না, এটা নিশ্চিতভাবে বলা যায়। খুব সাহসী না হলে শাওলি মিত্র কি করে পুতুল খেলাটা করলেন, এটা কিন্তু সত্যি সাহসী নই না, কিন্তু না হলে শম্ভুবাবু পুতুল খেলা করেছেন, আপনিও পুতুল খেলা করছেন, এবং এই একটা বিরাট একটা কাজ, এটা খুব সাহসী না হলে তো হয় না। না আসলে না, সাহসী হইয়া না হয়ে কাজ করতে গেলে কিছুটা সাহস ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। তো আমাদের যা দলের সংগঠনের যা স্ট্রাকচার, তাতে আমার মনে হয়েছিল পুতুল খেলাটা হয়তো খানিকটা করা যাবে, এবং তার সঙ্গে আমার যেটা মনে হয়েছিল তার আগে ধরা যাক আমরা অনেক ওই তখনকার সমস্যা, যেমন পরিবেশ নিয়ে সমস্যা নিয়ে করেছি, আমরা গ্লোবালাইজেশন নিয়ে নাটক করেছি,
কার্গিল যুদ্ধর ব্যাপারটা নিয়ে, কিন্তু সেটা সমসাময়িক ঘটনার উপর নির্ভর করে। কিন্তু পুতুল খেলার উপর আকর্ষণের কারণটা কি, যে হ্যাঁ সেটা তো একটা চিরকালীন সমস্যা বটে। এবং এখন যেটা আমার মনে হচ্ছিল যে এই ছোট ছোট সংসার, যে সেই সংসারের মধ্যে মিথ্যাচার খুব বেড়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যাচার হয়তো বরাবরই ছিল, স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যাচার, কিন্তু সেই জন্য নইলে ঊনবিংশ শতাব্দীতে ইবসেনি বা এই নাটকটা লিখতে যাবেন কেন? এবং তিনি যে কেবল ফেমিনিজমের জন্য লেখেননি, মানে একজন নারী বেরিয়ে গেল বাড়ি থেকে, সেটাই যে একটা সাংঘাতিক, সেই জন্য সেটা মানে পরতে পরতে নাটকটার সংলাপে বোঝা যায় যে কেবল সেই জন্য নাটকটা নয়। এই সংসারের মধ্যে যে মিথ্যাচার, সেই মিথ্যাচারটা শিশুদের প্রভাবিত করে। দুটো বাচ্চা আছে পুতুল খেলা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে বাদ দিয়ে আমরা নাটক করার কথা ভাবিনি। একটা পরিবার, ধরুন একটা স্বামী এবং স্ত্রী, একটা পুরুষ এবং একজন নারী, তাদের সম্পর্ককে ভিত্তি করে তো সমাজটা গড়ে ওঠে, পরিবার গড়ে ওঠে, তারপর তার থেকে সমাজ, অর্থাৎ সমাজ থেকে পরিবার থেকে ব্যক্তি মানুষ, বা ওই ইউনিটটা, সেই ইউনিটটা যদি একটা সততার ভিত্তিতে প্রতিষ্ঠিত না হয়, তাহলে একটা সমাজের ভীষণ বিপদ চলে আসে। হ্যাঁ, সেইটার থেকে মনে হয়েছিল যে করা ভীষণ দরকার। এটা আপনাদের একটা প্রজেকশন রয়েছে নিশ্চয়ই, আগামী 5 বছর শাওলি মিত্র কিভাবে ভাববে। আমি আজকের কথাটা ভাবি, আমি কালকের কথা জানি না, আমি কালকে করতে পারবো কিনা তাই জানি না আমি, কারণ আমরা যেভাবে থিয়েটারটা করি সেটা তো একটা সাংঘাতিক অবস্থার মধ্যে লড়াই করা। আজকে আছে, পাচ্ছি, করছি, কালকে আমার জায়গা থাকবে কিনা করবার আমি তাই জানি না, পয়সা থাকবে কিনা করবার আমি তাই জানি না। বুঝলেন, বড় ইয়ে নিয়ে কোনো লাভ নেই। নাটকের বাইরেও তো একটা জীবন আছে শাওলি মিত্রের। হ্যাঁ, ভীষণই আছে, বরং সেই জীবনটাই আমি খুব ভালো লাগে ভাবতে। তার কারণ নাটকের কাজটা একটা ভীষণ, কি বলবো, চাপের কাজ, সবসময় ভীষণ চাপের মধ্যে থাকতে হয়। অতগুলো লোককে মুখোমুখি হতে হয় মঞ্চে, যখন দাঁড়াই তখন ওই 1000টা লোকের সামনে দাঁড়ানো, সেটাই একটা বড় চাপ। বা যেটাই তৈরি করি না কেন, সেটা তৈরি করে তোলা এবং সেটা দর্শকের কাছে পৌঁছানো, এবং সেটা মানে একবার তৈরি করে দিলে তো হলো না, প্রত্যেক দিন ওটা তৈরি হয়, প্রত্যেক দিন ওটা নেশার মতন, মানে একেবারে হয়ে, যেমন একজন লেখক, একজন সাহিত্যিক, একজন কবি যে শেষ জীবন পর্যন্ত লিখে যেতে চান, বা একজন সঙ্গীত শিল্পী শেষ যতদিন গলায় সুর আছে। এই কিছুদিন আগেই দেখলাম অমলা শঙ্কর 86 বছর বয়সে তিনি মঞ্চে নামলেন এবং অভিনয় করলেন, নাচলেন। এটাও কি একটা নেশা, যে নাটকের ভেতরে একবার যে ঢুকে যায় সে আর বেরোতে পারে না? না, প্রচুর লোক আছে বেরিয়ে যেতে পারে, এবং আমিও বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি পারবো, কিন্তু স্যাবাটিক্যাল আমি পারবো, 2 বছর 3 বছর বিশ্রাম নিয়েছিলেন না, সেটা তখন হয়েছিল। কিন্তু আমার মনে হয় আমাকে যদি নাটক ছাড়া থাকতে হয়, আমার যে খুব কষ্ট। হ্যাঁ, কি নিয়ে থাকবেন? আমি আমাকে নিয়েই থাকবো। আমার গান আছে, আমার লেখা আছে, আমার অনেক লেখার কাজ আমি অনেক করেছি, আমার অনেকগুলো বই বেরিয়েছে, অনেক গবেষণার কাজ করবার ইচ্ছে আছে আমার, যেগুলো আমি সবসময় সময় অভাবে করে উঠতে পারি না। এত কাজ করার আছে পৃথিবীতে, এত রকম কাজ করার আছে, যে এই নয় যে নাটকটা না করলেই জীবনটা ব্যর্থ হয়ে যাবে, আমার মনে হয় না। আমি একদমই তা মনে করি না। তাহলে আপনার কিছু যাবে না, আপনার অঙ্গহানি ঘটলো বলে সেটা মনে হবে না? না, আমার মনে হয় না, কারণ আমি ওইরকম ভাবে তো নির্ভর করি না একটা কাজের উপরে। আমার মনে হয় যে আমার যে কাজটা করতে ভালো লাগবে, বা যে কাজটায় আমি মনে করি না তা নয়, আমি বলছি আমার নিজের স্ফুরণ ঘটবে যে কাজটার মাধ্যমে, সেই কাজটাই আমার পক্ষে মঙ্গলজনক, এবং সেই কাজটাই করতে তখন আমার ভালো লাগবে, সেটা যেরকম কাজই হোক না কেন। আপনি বলছেন আপনার গান আছে, লেখালেখি আছে, গান শোনা এবং গান গাওয়া। গান শোনা, গান গাওয়া, নিজের মনে গান গাওয়া, গান শোনানোর জন্য গাওয়া না, সে তো বটেই। হ্যাঁ, এমনি নিজের মনে গান গাওয়া, লেখালেখি করা, বই পড়া, কত বই তো পড়াই হয় না সময়। আপনি তো কথামৃতের কথাটা আমাদের এগোলোই না। কথামৃত সমানের কথাটা তখন আমি ওইভাবে বললাম, কিন্তু কথামৃত সমানের কথাটা আমার মনে হয় আমার অনেক নাটকে ওই ফিরে ফিরে ওই কথাটা এসেছে, যেটা মূলত এরকম একটা জিনিস হয়তো প্রকাশ পায় যে শান্তিটা বড় কাম্য পৃথিবীতে, মানে এরকম আজকের দিনে এইখানে যে অবস্থাতে আমরা রয়েছি, চতুর্দিকে যেভাবে প্রাণহানি ঘটছে আর প্রতিহিংসা ছড়িয়ে যাচ্ছে যেভাবে, ঠিকই, মানে ধরা যাক আমি 90 সালে কথামৃত সমানটা করেছিলাম, ঠিক তখনই কিন্তু একটা ইয়ে হয়েছিল, আপনার মনে থাকবে, গালফ ওয়ারের আগে
গোরবাচভ আর রেগানের মধ্যে বোধহয় একটা চুক্তি হয়েছিল না, নিরস্ত্রীকরণ হ্যাঁ। চুক্তি, যেটাতে সকলের মনে হয়েছিল যে এইবার যেখান থেকে, শান্তি হ্যাঁ, এসে তারা গেল, আর আমরা ঠিক ওই এজে discard দাঁড়িয়ে নেই। করছেন এই নিউক্লিয়ার আর্সেনাল। হ্যাঁ, সেই যে চুক্তিটা হয়েছিল তারপরে তো সবাই ভেবেছিলেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই গালফ ওয়ারটা শুরু হয়ে গেল। ওই ঠিক গালফ ওয়ার শুরু হওয়ার আগে এই নাটকটা করা, যখন নাকি এই নাটকটা দেখে অনেকের মনে হয়েছিল শেষে আমার একটা প্রার্থনা আছে, সেটা সেটা কিন্তু শুনবো। এই না আমি জানি না ঠিক, মানে আসলে এই ভেবে যে ধরুন মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ, সেটা তো কে ক্ষমতায় যাবে সেই জন্য একটা যুদ্ধ, এবং সেটার মধ্যে অনেক জটিলতা আছে, সেটা অত সহজে ওরকম ভাবে করা যায় না, সিম্পলিফাই করবার নয়। কিন্তু সেটার ফলে কি হলো, যেরকম রবীন্দ্রনাথ যেটা বলেছেন শূন্য পরিণাম, হ্যাঁ, সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল ওই একটা বীভৎস বর্ণনা আছে মহাভারতে, যে মানে সে নরকের মতো না কি, যুদ্ধক্ষেত্রেও পরিদর্শন করতে গেছেন সব নারীরা কুরু বংশের, তারা গিয়ে দেখছেন কারো স্বামীর মুন্ডু নেই, কারোর ওই নেই, সব শকুনে খেয়ে গেছে, খানিকটা শেয়ালে খানিকটা করে, সে বীভৎস একদম। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে পাওয়াটা কি, সেইখান থেকে আমার মনে হয়েছিল যে একটা ব্যাসের খুব দামি কথা আছে যে অতিক্রান্ত সুখাহা কালাহা, খুব দ্রুত পাপিষ্ঠ দিন এগিয়ে আসছে, পৃথিবী এখন বিগত যৌবনা। এটা কি কি সাংঘাতিক, কি মর্মান্তিক একটা কথা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে ভীষণ সত্যি মনে হয়। তো যে সেখান থেকে আমার মনে হয়েছিল যে একটা প্রার্থনা উঠে আসে, সেই প্রার্থনাটা যে সেটা দিয়ে শেষ হোক। আমার মনে হচ্ছে যেন প্রার্থনাটা এইরকম যে হে মহাকাল, আজ এই ক্রান্তিকালে আমরা যারা কেবলই এই পৃথিবীটাকে বিনষ্ট করছি, আমরা যারা পৃথিবীটাকে ধ্বংস করে চলেছি, তাদের তুমি বিনষ্ট কর দ্রুত, এবং তারপর সেই ধ্বংসের মধ্যে থেকে আমাদের সন্ততিদের বাঁচতে দাও, আমাদের সন্ততিদের জন্য অন্তত এই পৃথিবীটাকে ভালো করে দাও।